দেশজুড়ে তীব্র গরম, একদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়তি, এদিকে বাড়ছে বিদ্যুতের চাহিদা, একই সাথে বিল বেড়েছে লাফিয়ে লাফিয়ে। কিন্তু দিন শেষে অভিযোগ, এত সক্ষমতার কথা বলা হলেও লোডশেডিং কমছে না। গ্রামের মানুষ দিনে 12 থেকে 14 ঘন্টা অন্ধকারে থাকছেন, অথচ শহরে সেই চিত্র একেবারে ভিন্ন। আর এই সংকটের মাঝেই প্রশ্ন উঠে আসছে যে ভুতুরে বিল, মিটার রিডিং না বেড়ে উল্টো কমে যাচ্ছে, এরকম অভিযোগও পাওয়া যাচ্ছে, এবং একই ইউনিটে বিল আসছে আগের চেয়ে বেশি। সাধারণ গ্রাহকের প্রশ্ন, সমস্যাটা কি সরবরাহের ঘাটতির নাকি ব্যবস্থাপনার ব্যর্থতায়? মনে করিয়ে দেই, বাংলাদেশ পা রেখেছে এক নতুন অধ্যায়ে। পারমাণবিক বিদ্যুতের যুগে রূপপুর প্রথম ইউনিট বলা যায় যে বছর শেষে যুক্ত হতে যাচ্ছে জাতীয় গ্রিডে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই বিশাল বিনিয়োগ, বিশাল ঋণ এবং এই সব কিছু মিলিয়ে ভবিষ্যৎ কেমন হবে। আজকের এই আলোচনায় আমরা আমাদের পর্বটি সাজিয়েছি। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। চ্যানেল 24-এর পর্দায় রয়েছেন মিট দ্য পিপল, এই আয়োজন দেখছেন। সঞ্চালনায় রয়েছে আমি রহমান রাশেদ, এবং আমরা দুজন বিশিষ্ট অতিথিকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমার হাতের ডান পাশে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, এবং আমার হাতের বাঁ পাশে রয়েছেন জনাব শুভ কিবরিয়া, তিনি সিনিয়র সাংবাদিক এবং গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আমরা আলোচনায় যাব। জনাব শুভ কিবরিয়া, আপনার কাছে আলোচনা শুরুতে আসতে চাই। এপ্রিল থেকে জুলাই মাস তীব্র গরমে লোডশেডিং একটা নিয়মিত চিত্র হয়ে গেছে বাংলাদেশের জন্য। সরকার যায়, নতুন সরকার আসে, যদিও এই সরকারের বয়স একেবারেই 4 মাস, একেবারেই নতুন, চিত্রটা বদলায় না। কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। চিত্র বদলানোর কোনো কারণ নেই, কারণ আমরা যে অবকাঠামোর মধ্যে এই জ্বালানি এবং বিদ্যুৎ ব্যবস্থাকে রেখেছি সেটা একটা লুণ্ঠনমূলক ব্যবস্থা, এবং আমাদের যে নীতিদর্শনের প্রেক্ষিতে আমরা এগুলোকে পরিচালিত করি, সেই নীতিদর্শনে একটা বিরাট ঘাটতি আছে। বিদ্যুৎ কিন্তু শুধু বিদ্যুৎ না, বিদ্যুৎ জ্বালানি শুধু বিদ্যুৎ না, বিদ্যুৎ দিয়ে শুধু আপনি লাইট জ্বালান, ফ্যান জ্বালান তা না। আমাদের একজন চিন্তক বলেন যে এটা হচ্ছে হায়াতি অবকাঠামো, মানে এটা হায়াত দেয়। কিভাবে? এটা দিয়ে আপনার হাসপাতাল চলে, এটা দিয়ে আপনার কৃষি চলে, এটা দিয়ে আপনার শিল্প চলে, এটা দিয়ে আপনার শিক্ষা চলে। ফলে একটা হায়াতি অবকাঠামো, বিদ্যুৎ একটা হায়াতি অবকাঠামো। যে প্রশ্নটা আপনি আনলেন, আমি ওই আলোচনায় পরে যাব। প্রথম কথা হচ্ছে যে এই 3 মাসে আপনার একটু গরম হয়, একটু মানুষের কনজাম্পশন বাড়ে, ফলে একটা চাহিদা বাড়ে। কিন্তু আপনি দেখেন আমাদের কিন্তু এখন বিদ্যুৎ উৎপাদনের যে ক্যাপাসিটি সেটা প্রায় 29,000 মেগাওয়াট। আমরা সর্বোচ্চ উৎপাদন করি, আমাদের লাগে 17,000 মেগাওয়াট। আপনার কিন্তু আমরা প্রথম থেকেই বলছি যে এই যে ব্যবস্থাপনাটা আপনি তৈরি করেছেন এটাই একটা ক্ষতচিহ্ন। কারণ যেখানে 29,000 আপনি তৈরি করে রেখেছেন, আপনার 14 থেকে 15,000 ম্যাক্সিমাম, তাহলে এই যে 29,000-এর ব্যয় আপনি 15,000-এর চাহিদার উপরে চালিয়েছে, এবং সব কিছু কিন্তু পাস থ্রু, এই প্রত্যেকটা খরচ কিন্তু শেষ পর্যন্ত যে ভোক্তাকে টানতে হয়। আমরা এবার যখন বিদ্যুতের দাম বাড়লো, বিআরসিতে আমি নিজেও ভোক্তাদের পক্ষে বাহাস করেছি, আমরা এই যুক্তিগুলো এনেছিলাম, কিন্তু বিআরসি ধরেন এগুলোতে তো আর কান দেয় না, তারা সরকারের কথা দিয়ে চলে। তারা মনে করেছে, তাদের যুক্তি ছিল বিদ্যুতের দাম বাড়ালে প্রবলেম সলভ হবে। দেখেন বিদ্যুতের দাম বাড়ালে প্রবলেমটা কী হলো? বিদ্যুতের দাম বাড়ানোর ফলে আপনিই বললেন যে অবস্থা বদলালো না। বারবার আপনি দাম বাড়াচ্ছেন, কিন্তু আপনি তো লোডশেডিং কমাতে পারছেন না। কেন লোডশেডিং কমাতে পারছেন না? সেইটাই হচ্ছে মূল গলদ। আবার যখন লোডশেডিংয়ের প্রশ্ন আসছে, তখন আমি গ্রামকে বঞ্চিত করছেন, গ্রামকে আপনি একটা বৈষম্যের মধ্যে ঠেলে দিচ্ছেন। এবং মাননীয় মন্ত্রী এবার অ্যাড্রেস করেছেন যে এই জন্য আমরা ঢাকা শহরে 100 মেগাওয়াট করে দিয়ে ওই বৈষম্য কিছুটা কমাবো। তার মানে বৈষম্য আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বছরের পর বছর ধরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে একটা লুণ্ঠনমূলক অবকাঠামো তৈরি হয়েছে। এখানে ধরেন এই সরকার এসে 31টা প্রজেক্ট বাতিল করেছে। কেন বাতিল করেছে? এই গতকালকেও মাননীয় বিদ্যুৎ মন্ত্রী একটা অনুষ্ঠানে বলেছেন যে এখানে কত বড় বড় ভয়ঙ্কর প্রজেক্ট নেওয়া হয়েছে। যেমন ধরেন মিটার, এই যে আপনি উত্তরবঙ্গে যান, আপনি নীলফামারী, ডোমার, রংপুরে যান, সেখানে প্রতিদিন আন্দোলন চলতেছে স্মার্ট মিটার স্থাপন নিয়ে। কারণ কি? স্মার্ট মিটার, এই স্মার্ট মিটারগুলো কেনা হয়েছিল ব্যাপক দুর্নীতির মধ্য দিয়ে। এখন এই সরকার এই স্মার্ট মিটারগুলোকে মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে, মানুষ এটা নিতে চায় না। ঠিক আছে, যেমন আপনি দেখেছেন যে এই না চাওয়ার কারণ কি, না চাওয়ার কি সমস্যা? হ্যাঁ, প্রথম সমস্যা হচ্ছে যে আপনার যে মিটার আছে সেটা দিতে চলছে, আপনি কেন আমাকে এটা চাপিয়ে দেবেন? ঠিক আছে, চাপিয়ে যে দিচ্ছেন, কি শর্তে আপনি চাপিয়ে দিচ্ছেন? আমাকে তো আপনি কিছু বলছেন না যে এই শর্তে আপনাকে দিচ্ছি। আপনি যে আমার মিটারটা খুলে নিয়ে গেলেন, এটা যে আমি কিনে এনেছিলাম, সেটার জামানত কোথায় গেল? সেটার জামানত আপনি আমাকে দিচ্ছেন না। এবং আমরা এটা নিয়েও বিআরসিতে অভিযোগ দায়ের করেছি ভোক্তাদের পক্ষে, যে এরকম হয়েছে যে আপনার বাড়ির প্রিমিসিসে ঢোকে জোর করে মিটার চেঞ্জ করে চলে যাচ্ছে, এটা আপনি পারেন না, 1 নম্বর। 2 নম্বর, বিদ্যুৎ বিভাগের আদেশে বলা আছে যে ওই মিটারটাই আপনি স্মার্ট মিটার চেঞ্জ করবেন যে মিটারটা নষ্ট এবং খারাপ।
আচ্ছা, নষ্ট, এবং আপনি নতুন মিটার দিবেন। কিন্তু এখন গয়রহ সমস্ত, কারণ সরকারের 30শে জুন পর্যন্ত একটা প্রজেক্ট ছিল যে এত হাজার মিটার লাগাতে হবে। এটা কোন মিটার? এটা ওই ফ্যাসিবাদী আমলে কেনা মিটার, যে মিটার নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে, এবং দুর্নীতি দমন কমিশনে এই বিষয়ে একটা তদন্ত চলছে, হাইকোর্টে একটা মামলা আছে। এরকম একটা প্রজেক্ট আপনি জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন। জনগণের বক্তব্য হচ্ছে এই যে আপনি, কিন্তু সেটা কি তারা পারে যে তদন্ত চলাকালীন প্রক্রিয়ায় সরকার তো প্রজেক্ট বাস্তবায়ন করছে, গ্রাহকের কাছে সরকারের তো যারা এটা বাস্তবায়ন করছে, ধরেন ওখানে নেস্কো কাজ করছে, নেস্কোর কাজ হচ্ছে প্রজেক্ট বাস্তবায়ন করা, তার তো এগুলো দেখার কিছু নেই, সে তো তার মতো করছে। ওখানে বিক্ষোভ হচ্ছে, আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে, মামলা হচ্ছে জনগণ। এবং এইবার দেখেন, সরকারকে একটা ধন্যবাদ দিতে হয় যে এই জুন মাসে যখন বিদ্যুতের বিল নিয়ে একটা হইচই শুরু হলো, সরকার কিন্তু একটা বক্তব্য দিয়েছে। যদিও সেই বক্তব্যে জনগণ কতটুকু সন্তুষ্ট সেটা নিয়ে প্রশ্ন আছে, কারণ মানুষ বলছে জুন মাসে এসে তার বিদ্যুতের বিল বেড়ে যায়। আমি নিজে একসময় ডিস্ট্রিবিউশন সেক্টরে ছিলাম, আমি জানি যে জুন মাস আসলে বিদ্যুতের বিল কিছু বাড়াতে হয় হিসাবে, কারণ কোম্পানিগুলো তো মুনাফা করতে হয়। সুতরাং সে করে কি, সে জুন মাসে এসে বিদ্যুতের বিলটা বাড়িয়ে, ধরেন আপনি ব্যবহার করেছেন 300 ইউনিট, আপনারটা 500 ইউনিট করে এটা পরে অ্যাডজাস্ট করবে জুলাই আগস্টে। কিন্তু জুন মাসে তো আপনি ইয়ার এন্ডিং শেষ, ফিনান্সিয়াল ইয়ার শেষ, আপনি দেখাতে পারছেন যে আপনার বিক্রি অনেক বেশি। যে আপনি যে বলছেন যে সমন্বয় করা বা যে অ্যাডজাস্টমেন্টের কথা, সেটা কি আদতে হয়? না, সেটা আদতে হয়, কিন্তু ক্ষতিটা কোথায় হয়ে যায় জানেন? ক্ষতি একটা হয়ে যায়, ক্ষতি হচ্ছে বিদ্যুতের বিলের তো একটা স্ল্যাব আছে। ধরেন 0 থেকে 75 ইউনিট একরকম রেট, 75 থেকে 200 ইউনিট একরকম রেট, 200 ইউনিট থেকে 300 ইউনিট একরকম রেট। আমি কনজাম্পশন করি 100 ইউনিট, আমি 100 ইউনিটের বিল দিই। আপনি যখন জুন মাসে আমার জন্য 200 ইউনিট করে দিলেন, করে আপনি এটা অ্যাবজর্ব করবেন, কিন্তু 200 ইউনিট করলে আমি যে 3 টাকা রেটে বিল দিতাম, এটা আমাকে 6 টাকা রেটে দিতে হয়। তো এই এক্সট্রা টাকা তো আপনি আর আমাকে কোনোদিন পে ব্যাক করবেন না। হ্যাঁ, বিল অনেক বেড়ে যাচ্ছে। এই যে এখন যে প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেম সব কিন্তু সরকার যেভাবে বলছে যে এটা জুলাই মাসে আপনি বিদ্যুৎ বেশি ব্যবহার করেছেন, কিংবা বিশ্বকাপের জন্য ব্যবহার করেছেন, এসএসসি পরীক্ষার জন্য ব্যবহার করেছেন, শুধু এই কারণে এটার মধ্যে এটাও আছে। অনেক জায়গায় সরকার বলছেন যে করণিক ভুল বা ক্লারিক্যাল ভুল, মিস্টেক হয়েছে। আসলে এটা ইচ্ছাকৃত ভুল। এটা উচিত ছিল একটা জনগণকে নিয়ে একটা কমিটি করে একটা জন অডিট করা, যে জনগণের ওই যে অভিযোগটা, মানে এটা ঢালাও নাকি সত্যি সত্যি। সরকার বলছে যে এটা ঢালাও, এটা ঠিক না, কারণ এর মধ্যে তো বিদ্যুতের দামও বেড়েছে, সুতরাং ওই বাড়তির দাম ওই স্ল্যাবে যুক্ত হয়ে আপনার বিলটা অনেক বেশি লাগছে। এটা সরকারের যুক্তি, কিন্তু আমার মনে হয় যে পাবলিকরা এটা নিয়ে সন্তুষ্ট না। কারণ 1, 2 হচ্ছে যে আপনি বাড়তি পয়সায় বিল দিচ্ছেন, কিন্তু আপনি আবার লোডশেডিংও ফেস করছেন। আপনিই বললেন 12 থেকে 15 ঘন্টা গ্রামে লোডশেডিং হচ্ছে। 12 থেকে 15 ঘন্টা দিনে যদি লোডশেডিং হয়, কথার কথা, কিংবা পিক আওয়ারে যখন আপনার দরকার, সন্ধ্যা থেকে রাত, যখন আপনি নামাজ পড়েন, যখন আপনি খাওয়া দাওয়া করেন, যখন আপনি লেখাপড়া করেন, তখন যদি আপনি বিদ্যুৎ না পান, রাত 12টার সময় বিদ্যুৎ পেয়ে আপনার লাভটা কি একজন আবাসিক গ্রাহকের? ঠিক আছে। আবার যখন সেচের সময় বিদ্যুৎ দরকার, তখন আপনি বিদ্যুৎ দিতে পারছেন না। তো এই যে আমরা পাচ্ছি না, আমরা এত বড় একটা কি বলে যে স্ট্রাকচার নিয়ে বসে আছি 29,000-এর, আমার চাহিদা 15,000-এর, আমার হাতে থাকছে 14,000, কিন্তু আমি সাপ্লাই দিতে পারছি না। আচ্ছা, আপনার উত্তরে পুরো বিষয়টা বেশ ভালো করে উঠে এসছে বিস্তারিতভাবে। আমি আসবো এই বিষয়গুলো নিয়ে। ঠিক আপনার কথা ধরে একটু আসতে চাই। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম আপনাদের সাথে রয়েছেন। একটু জানাবেন যে শুভ কিবরিয়া জানাচ্ছিলেন যে সক্ষমতা রয়েছে আপনার 29,000 মেগাওয়াট, তাই তো? জি জি, 29,000 মেগাওয়াট। সেখানে 16 থেকে 17,000 দরকার পড়ে ম্যাক্সিমাম উৎপন্ন করা লাগে। এই 29,000 রাখাটা কি ভুল ছিল? যদি তাই হয়ে থাকে, সেটা আসলে পরিকল্পনা, একটা দেশের যে চাহিদা রয়েছে সেই অনুযায়ী সক্ষমতা কতটুকু হওয়া উচিত? দেখুন, ধন্যবাদ আপনাকে। প্রথম হলো, আমাদের যে এত ক্যাপাসিটি তৈরি করা হলো, এটা কিসের ভিত্তিতে করা হলো? এটা যে একটা সুস্পষ্ট পরিকল্পনার প্রয়োজন, সেই পরিকল্পনাটা কি আমরা করেছি কখনো? আপনারা দেখেন, এই পরিকল্পনাতেই বিসমিল্লাহ গলত। কীভাবে গলতটা আমি একটু পরিষ্কার করার চেষ্টা করছি। দেখেন, এই যে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান সবসময় কিন্তু আমরা বিদেশের সহায়তায় করে থাকি। আমাদের যে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ আছে, বিভিন্ন ইউনিভার্সিটি বলেন, অনেক বা বিদগ্ধ ব্যক্তিরা যারা এই বিষয়ে অনেক দিক ধরে অভিজ্ঞ, তারা কিন্তু কেউ এটার সাথে জড়িত না। হয় কিছু আমলা থাকে, আর বিদেশি কিছু এই যে পরিকল্পনা ছাড়া যে সক্ষমতা ওরা পরিকল্পনা করে কোনো সরকার, সেটা কি বলে? তারা বলে তো না। না, সেটা বলে না। কিন্তু প্রশ্নটা হলো, যদি এটা বাইরের সহায়তা করা হয়, আমরা যদি নিজেরা এক্সারসাইজ না করে, নিজেরা গবেষণা করে, নিজেরা বাস্তব অভিজ্ঞতা মাধ্যমে যদি না করি, তাহলে তো এই পরিকল্পনাটা সঠিক হবে না। এই ধরনের যে ফোরকাস্ট, এই যে এতগুলি 29,000 মেগাওয়াটের ক্যাপাসিটি পাওয়ার প্ল্যান্ট করলো, অথচ আমাদের চাহিদা হলো 17,000, সেটার যে এত পার্থক্য, এবং এটার জন্য যে আমরা বিনিয়োগ করলাম অনেক, সেই বিনিয়োগের তো জনগণ তো কোনো সুফল পাচ্ছে না। তাহলে এটা কখনোই পরিকল্পনা আমি বলবো না। এটা একটা ভুল পরিকল্পনা। এই পরিকল্পনা যদি আমাদের লোকরা আমরা নিজেরা করি, কারণ স্বাধীন এত বছর পর, 55-56 বছর পরেও আমরা একটা পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান আমরা নিজেরা ইন্ডিজিনিয়াস করি না, সেটা আমাদের বড় ব্যর্থতা পরিকল্পনা। সেটা আমাদের মনে করা উচিত যে স্বাধীন হয়েছে, আমাদের যথেষ্ট লোক জনবল আছে, আমরা নিজেরাই ইন্ডিপেন্ডেন্টলি
এই পরিকল্পনাটা করি এবং যারা জড়িত আছে, যার দীর্ঘ অভিজ্ঞতা আছে এই সেক্টরে, যারা আছে আমাদের লোকজন দিয়ে করলে আমার মনে হয় এই পরিকল্পনাটা আরও বাস্তবিক হবে এবং এতে যে চাহিদা এবং পরিকল্পনার যে সমন্বয় করে সঠিকটা নিরূপণ করে, তাহলে জনগণ বেশি উপকৃত হবে। আমরা বিদেশের কোনো সহায়তা না নিয়ে আমরা নিজেদের করলে তারপরও আমরা মনে হয় আমরা একটা সুফল পেতে পারি। কিন্তু আমি আরেকটা বলি যে শুভ সাহেব আমার আলোচক যেটা বললেন যে আমাদের আসলে গ্রামে বিদ্যুৎ পাচ্ছি না কেন, কোথায় সমস্যাটা আমি একটু প্রশ্ন দেখেন। তো সেটাই যে সক্ষমতা যদি 29,000 হয়, জি আমার তো চাহিদা হচ্ছে 17,000 মেগাওয়াট। জি, তাহলে কেন লোডশেডিং হচ্ছে? একদিকে হলো জ্বালানি সংকট, এটা তো অবশ্যই একটা সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের গ্রিডের ব্যবস্থাপনা। কারণ যেখানে যে পরিমাণ চাহিদা দরকার সেই অনুযায়ী সেখানে সেটা গ্রিড নাই, আবার যেখানে গ্রিড আছে সেই অনুযায়ী ওখানকার জেনারেশন নাই। আরেকটা হলো যে গ্রাম অঞ্চলে যে ব্যবস্থাপনাটা করছে এটা কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি বা আরইবি করতেছে, কিন্তু আরইবি যে পল্লী বিদ্যুৎ দিয়ে করাচ্ছে, পল্লী বিদ্যুৎ এমন দুই দিকে ডাইভার্ট হয়ে গেছে। একটা হলো তাদের হলো শিল্প গ্রাহক, আরেকটা হচ্ছে তাদের গ্রামীণ গ্রাহক। গ্রামীণ গ্রাহকদেরকে তারা সেই পরিমাণ গুরুত্ব না দিয়ে তারা শিল্প গ্রাহকদের প্রতি বেশি আকর্ষণ হচ্ছে, কারণ ওখানে তারা গ্রিড নির্মাণ বা অন্যান্য ডিস্ট্রিবিউশন যে নেটওয়ার্কটা তারা তৈরি অবকাঠামোর দিকে বেশি সুযোগ দেওয়ার কারণে গ্রামীণের যে অবকাঠামো শক্তিশালী দরকার, যেখানে ঝড় বৃষ্টি বিভিন্ন কারণে যে এত মানে বিপর্যয় ঘটতে পারে, সেগুলিকে তারা আমলে নিচ্ছে না। শিল্প গ্রাহকরা আসা উচিত সরাসরি, আরো দেওয়ার আছে যারা পিডিবি আসতে পারে বা পাবলিক আইপিপি আমরা বলি, যারা নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন বিভিন্ন কোম্পানিগুলি আছে বা পিসিজিবি, ওরা যদি সরাসরি শিল্প গ্রাহকদেরকে দেখে, আর পল্লী বিদ্যুৎ যেটা আইনে দ্বারা প্রতিষ্ঠিত, তারা কিন্তু গ্রামীণ গ্রাহকদের জন্যই তাদের মেইন ম্যান্ডেট, কিন্তু গ্রামীণ গ্রাহকদের জন্য যে অবকাঠামো, এই অবকাঠামো কিন্তু খুবই ভালনারেবল এবং এগুলি কিন্তু থাকতে মানে সাস্টেনেবল না এবং টলারেবল না, যে বিভিন্ন পারিপার্শ্বিক প্রাকৃতিক পরিবেশে। তো এই কারণে যে তাদের আরেকটা হলো যন্ত্রপাতি যে গুণগত মান যেগুলি সংগ্রহ করা প্রয়োজন, সেগুলোর দিকে মনোযোগী নাই। কারণ গ্রামীণ জনগণকে কোনো রকম একটা দিয়ে তাদেরকে বুঝাচ্ছে, তাদের বুঝ দিয়ে চলে আসতেছে। এক্ষেত্রে এই সিস্টেম একটাও ভালোভাবে কাজ করে না, বিদ্যুৎ থাকলেও দিতে পারে না, আবার বিদ্যুতের যেই পরিমাণ তারা প্রয়োজন সেটাও তারা পিডিবির কাছ থেকে হোক নিতে পারে না। যার কারণে কিন্তু তারা এই গ্রামীণ জনগণ সবচেয়ে বেশি মানে ঠকছে এবং এতে আমি মনে করি যে এটা তাদের প্রতি একটা অন্যায্য ব্যবস্থার দিকে ধাবিত করছে প্রতিনিয়তই। আচ্ছা, তো সেটার আসলে কেন মনে হয়, মানে এই অভিযোগ তো আসছে যে এই যে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনের সময় বা এটা বিতরণের সময় একটা বৈষম্যের অভিযোগ তো পাওয়া যায়, সেটা মূল কারণ কি, বা সেটা আসলে এখান থেকে সমাধান কি হতে পারে? মূল কারণ হলো গ্রামীণ গ্রাহকদেরকে গুরুত্ব দিতে হবে, সম্মান করতে হবে, তাদের বিদ্যুৎ প্রয়োজন, কারণ ওখানেও কিন্তু শিক্ষা কৃষি সব কিছু চলে তাদের হাত দিয়ে। তাদেরকে না দিয়ে যদি আপনি শিল্পকে বেশি প্রায়োরিটি দেন, শিল্পের জন্য আপনি ইপিজেড করতেছেন, আরও বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জোন করতেছেন, সেগুলোর জন্য আপনি পিসিজিবি পিডিবি বড় বড় জেনারেশন কোম্পানি বা ডিস্ট্রিবিউশনগুলোকে তাদেরকে ফোকাস করলেই আমার মনে হয় ওই লাইনে থাকলেই এটা ভালো ব্যবস্থাপনা হতে পারে। কিন্তু গ্রামীণ জনগণকে এভাবে রাখে, মানে আমি বলবো যে তাদেরকে অবহেলা বা অগুরুত্বর সহিত রেখে এভাবে কিন্তু সমাধান হবে না। এই অভিযোগ বারবারই আসবে, তাদের এই অবকাঠামো উন্নয়ন না করলে, তাদের প্রতি যদি ডেডিকেটেড আরইবি বা পল্লী বিদ্যুৎ সমিতি যদি ডেডিকেটেড হয়েছে তাদের প্রতি যদি সেই ব্যবস্থাপনা না করে, তারা সবসময় এই কমপ্লেন করতে থাকবে, এটা আরো বাড়বে, এটা কমবে না বরঞ্চ। আচ্ছা, গণমাধ্যমে বিদ্যুৎ মন্ত্রীর একটা বক্তব্য দেখছিলাম, সেখানে বলা ছিল যে তিনি বলেছেন যে গ্রামের লোডশেডিং মূলত টেকনিক্যাল কারণে হচ্ছে, বিদ্যুতের শর্টেজ রয়েছে ঠিক এমন কারণেও না। টেকনিক্যাল কারণটা অনেকটাই সত্য, কারণ তাদের যে ডিস্ট্রিবিউশন লাইন তৈরি করা হয়, তাদের যে রাইটিং অ্যারেস্টার বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতিগুলি আসলে গুণগত মানসম্পন্ন, এগুলো তদারকি সঠিকভাবে করে না, ওখানকে যোগ্য লোক যে দরকার সেগুলি প্রদান হচ্ছে না, ব্যবস্থা মনিটরিং সঠিকভাবে হচ্ছে না, যার কারণে বিদ্যুৎ থাকলেও তারা ওইভাবে দিতে পারে না, যন্ত্রপাতি ত্রুটির কারণে, অবকাঠামো ত্রুটির কারণে। এটা অনেকাংশে সত্য। আর তার আরেকটা যে পরিমাণ জেনারেশনের যে সমস্যাটা, সেটা আমি ইতিমধ্যে বলেছি, সেটাও আরেকটু গুরুত্ব দিলে গ্রামীণের জনগণের জন্য, সেটা যদি তারা যেই পরিমাণ বিদ্যুৎ দরকার সেটা যদি তারা চেস করে নেয়, পিডিবি হোক বা অন্যান্য আইপিপিগুলো থেকে যদি নেয়, তাহলে ওখানে একটা ভালো অবস্থা ফিরে আসবে বলে আমি মনে করি। বুঝতে পারছি। শুভকিপ্রিয়া, আপনার অভিজ্ঞতা কি বলে? বিদ্যুৎ মন্ত্রী যখন বলেন যে গ্রামের লোডশেডিংটা আসলে টেকনিক্যাল কারণেও হয়, এটা যে শুধুমাত্র বিদ্যুতের শর্টেজ হচ্ছে এই কারণে না, ওনার বিদ্যুৎ মন্ত্রী যে অনুষ্ঠানে এই কথাটা বলেছেন, ওই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। ওনার কথাটা আংশিক সত্য, পূর্ণ সত্য না। আংশিক সত্য এই কারণে যে এই আলোচনাগুলো করার আগে আমাদের একটা আইনি প্রেক্ষাপট দেখা দরকার, যে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা গত
দেড় দশক ধরে কোন আইনের ভিত্তিতে চলেছে? এটা চলেছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন 2010। আচ্ছা। এই আইনটা 2010 সালে করা হয়েছিল যে দ্রুত আপনি ক্রাইসিস মোকাবেলার জন্য আপনার একটা আইন তৈরি করার দরকার। সেই আইনে কি করা হতো? সেই আইনে করা হতো যে কোনো প্রজেক্ট আপনার কম্পিটিটিভ টেন্ডারে না যেয়ে আপনি নেগোশিয়েট করে একজনকে দিয়ে দিতে পারতেন, এটাই ছিল। এবং এইটা আমাদের সাংবিধানের যে মৌলিক আইন তার সাথে ব্যত্যয়, কিন্তু তখন এটা করা হয়েছিল 2 বছরের জন্য। এটা বাড়তে বাড়তে 26 সাল পর্যন্ত আসে এবং আমরা আজকে বিদ্যুৎ খাতে যে আমদানি নির্ভরতা এবং যে লুটপাটের সংস্কৃতি তৈরি করেছি সেটার বেস হচ্ছে এই আইন। এবং এই আইনের পরিণতিটা কি হয়েছে এটা আমি আপনাকে বলি। তত্ত্বাবধায়ক সরকার এসে এই আইনটাকে স্থগিত করেছে। আচ্ছা। করে তারা একটা অধ্যাদেশ স্থগিত করে এবং এই পার্লামেন্ট যখন শুরু হলো সেই অধ্যাদেশকে তারা আইনে পরিণত করেছে। মজার ব্যাপার, যেটা অধিকাংশ মানুষ জানে না, মানুষ তো এটুকু শুনেই সন্তুষ্ট যে আপনি ওই আইনটা রহিত করেছেন। রহিত করে তারা দুটো ক্লজ, 2-এর ক 2-এর খ যুক্ত করেছে। তাতে বলা আছে এ আইনের অধীনে যত অপকর্ম হয়েছে সেগুলো নিয়ে আর কোনো প্রশ্ন তোলা যাবে না। আচ্ছা, ঠিক আছে। তার মানে গত 1.5 দশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে, যেটা মাননীয় মন্ত্রী ওই অনুষ্ঠানে বারবার বলেছেন, উনি 4টা প্রজেক্টের কথা বলেছেন, 31টা প্রজেক্ট সরকার বাতিল করেছে, মানে LOI সই হয়ে গেছিল তারপরও বাতিল করেছে, কারণ দুর্নীতির অভিযোগে। তো এই যে এত বছর ধরে যে দুর্নীতি হলো এই সমস্ত পাওয়ার প্ল্যান্টের, এই যে পাওয়ার পারচেস এগ্রিমেন্টগুলো নিয়ে এত প্রশ্ন, আদানির পাওয়ার পারচেস, দেশের বিভিন্ন পাওয়ার পারচেস এগ্রিমেন্ট নিয়ে যে কথা হলো, এগুলো নিয়ে আর কোনো কিছু হলো না। এগুলো নিয়ে আদালতে এই আইনটা চ্যালেঞ্জ হয়েছে। যাই হোক, আপনি যে প্রশ্নটা আমাকে করছিলেন যে এই অবকাঠামোর মধ্য দিয়ে যখন আপনি একটা ব্যবস্থা তৈরি করেন, সেই ব্যবস্থাটা কতগুলো সুযোগ তৈরি করে। ধরেন আমি এটা পার্টির লোকের ব্যবসার জন্য তৈরি করেছিলাম, পাওয়ার প্ল্যান্ট হতেই থাকলো। টেকনিক্যালি এই পুরো সিস্টেমটা কিন্তু একটা টেকনিক্যাল সিস্টেম। টেকনিক্যালি এটা ফিজিবল কি ফিজিবল না, কোন জায়গায় আপনার বিদ্যুৎ কেন্দ্র তৈরি করলে টেকনিক্যালি এটা লোড সেন্টারে হবে, কোন জায়গায় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করলে কম পয়সায় ট্রান্সমিশন লাইন তৈরি করে সেটা আপনি গ্রিডে দিতে পারবেন, এসব বিবেচনা কাজ করে না। যেখানে যার প্রয়োজন হয়েছে, যে যেখানে ব্যবসা চেয়েছে, যে যেখানে ব্যবসা নিতে পেরেছে, ব্যবসা দেওয়া হয়েছে। তারপরে এই কস্টলি একটা সিস্টেমের মধ্যে আমরা আসছি, একটা লুটপাটের মধ্যে আমরা আসছি। টেকনিক্যালি আমি বলি আপনাকে, তাদের তো পরিকল্পনা থাকা উচিত, পরিকল্পনা, সেই পরিকল্পনা যে কোনো পরিকল্পনা বেস তো হচ্ছে আইন। আইনটাই যখন আপনি করেছেন তখন তো উনি যদি একটা প্রতিষ্ঠানের ম্যানেজার হয়, ওনার তো কিছু করার নাই, আইনে বলা আছে আপনি দিয়ে দিবেন নেগোশিয়েট করে। এটা আর যারা ফিল্ডে আছে তারা তো অপারেট করে, ডিসিশন তো হয় উপর থেকে। যেমন আমাদের মাস্টার প্ল্যান, যে কথাটা স্যার বললেন, মাস্টার প্ল্যান হয়েছে, আমাদের মাস্টার প্ল্যান করেছে জাইকা। ঠিক আছে, এখন আপনি চিন্তা করেন একটা স্বাধীন দেশের বিদ্যুৎ পরিকল্পনা যদি জাইকাকে দিয়ে করতে হয়। জাইকার মতো করেছে। জাইকা কি করেছে আপনি জানেন? জাইকা করেছে আগামী 2040 সালে 10,000 মেগাওয়াটের বিদ্যুতের ব্যবসা যাতে জাপান করতে পারে, সেই কারণে তারা একটা প্রভিশন রেখেছে। তারা অ্যামোনিয়া এবং কোল ফায়ারিং এরকম হাই টেকনোলজির একটা ব্যবস্থা রেখেছে। সেই ব্যাপারে সরকার নিশ্চয়ই সেই সময় তো সচেতন থাকার কথা ছিল না? সরকার তো জাইকার হাতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা কি যাচাই করা হয়? যাচাই কাকে দিয়ে আপনি করবেন? আপনি তো যাচাই করছেন, আপনি নিজে তো ওটার মধ্যে আপনার তো ওই সক্ষমতা আপনি তৈরি করেন নাই। বাংলাদেশের পাওয়ার সেক্টর এখনো বাংলাদেশের পিডিবিতে যে পরিমাণ, পিজিসিবিতে বা আমাদের পাওয়ার সেক্টরে যে পরিমাণ ইফিশিয়েন্ট ম্যান পাওয়ার আছে, পৃথিবীর যে কোনো দেশের পাওয়ার সিস্টেম চালানোর মতো ক্যাপেবল পাওয়ার। এফিশিয়েন্ট ম্যান পাওয়ারের কি মতামত নেওয়া হয়? ছোট করে একটু আমি যে একটা যে লোড ম্যানেজমেন্ট কথা যারা বলছেন, এখনো কিন্তু এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম বলে একটা সফটওয়্যার আছে। এটা যদি এটা কিন্তু অটোমেটিক্যালি চলার কথা, যেটা সফটওয়্যারটা আমরা জানি, বহু বছর ধরে শুনতেছি যে সেটা চলে না, কাজ করে না। অথচ সেটা কিন্তু জিএর দ্বারা, জেনারেল অ্যাটমিক্সের এই সফটওয়্যারটা কিন্তু এটা না কাজ করার ফলে কি হচ্ছে, ম্যানুয়ালি সব লোড ক্যালকুলেশন করে এগুলো কিন্তু যথার্থ হয় না, অ্যাকুরেসি একদমই হয় না। কিন্তু এটা যদি সফটওয়্যারের মাধ্যমে যদি লোড ম্যানেজমেন্টটা হতো, কোথায় কত ডিমান্ড, কোথায় কত কী ধরনের এক্সপানশন করতে হবে, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। একটা উদাহরণ দিয়ে যদি বলি, আপনার কি মনে হয়, এটা টেকনিক্যাল কারণ নাকি আসলে কিছু ইচ্ছাকৃত ভুল আছে? এটা আমি পরে আসতেছি। যদি বলি যে দেখেন একটা পেরোল সিস্টেম আছে, যেটা কর্পোরেট অফিসগুলোতে সবাই যখন যায় যে টাইমলি গিয়ে তারা পাঞ্চ করে মাস শেষে সব ডাটা চলে আসে, কখন কে কয়েক ঘন্টা দেরি করলো বা 3 দিন পর একটা বেতন কাটা যাবে না যাবে, পুরো ডাটা কিন্তু হিস্ট্রি কিন্তু মাস শেষে চলে আসে অটোমেটিক্যালি একটা এমপ্লয়িদের একটা ডাটা। কিন্তু লোড সেন্টারে সে সফটওয়্যারে কিন্তু এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু একই বিষয়, যে কোথায় কোন পাওয়ার প্ল্যান্টটা পাইলট অনুযায়ী চালাতে হবে,
রেটিংয়ে কোনটা বন্ধ রাখতে হবে, কোন ফুয়েল মিক্সিং হবে, কখন কি করতে হবে, সব কিছু কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর সব জায়গায় সব দেশে করে, কিন্তু আমাদের সে এই অটোমেটিকভাবে না চলার ফলে এই গ্রিডস মাঝে মাঝে ফেল করে, এই জায়গায় লোডশেডিং প্রপারলি ম্যানেজ করতে পারে না। এটা ইকোনমিক্যালিও লস, হিউজ পরিমাণ লস হচ্ছে। আমরা বিদ্যুৎ প্রপারলি দিতে পারি না, এবং ক্যালকুলেশনও করতে পারি না, ডিমান্ডও করতে পারি না কোথায় কি। তাহলে এটার প্রবলেমটা কোথায়, কেন এটা চলছে না? একটাই আমার যতটুকু ধারণা, এটা কেউ চালাইতে দিচ্ছে না। যতটুকু আমি জানি, এটা আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ এটা মনে হয় এই সফটওয়্যারটা নিয়ন্ত্রণ করে এবং এটা দেখে, এবং এটা হয়তো প্রপারলি ফাংশন করার না করার কারণে এটা ব্যবসায়িক বিষয় হয়তো আছে এটা পিছনে। কিন্তু আমার মনে হয় যে এটা যত দ্রুত সম্ভব সরকারের মনোনিবেশ করা উচিত। এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম যদি প্রপারলি কাজ না করে, তাহলে কিন্তু এই বিদ্যুৎ ব্যবস্থাপনায়, ডিস্ট্রিবিউশন ব্যবস্থাপনায় কোনোদিনও সুফল আসবে না। এতে আমাদের অর্থনৈতিক বিশাল লস হচ্ছে, আরও লস বাড়বে। জি, জনাব শুভকিপ, আপনার কাছে ফিরি। আপনি প্রথমত বক্তব্য দিচ্ছিলেন, এটা শেষ করবেন। পাওয়ার গ্রিড এবং বিতরণ সংস্থা যে লোডশেডিংয়ের যে হিসাব করে বা গ্রিডের হিসাব দেয়, সেখানেও বলা যায় যে লোডশেডিংয়ের যে তথ্য, তাতে একটা বড় গরমিল বা ফারাক দেখা যায়। বাস্তবে মাঠের চিত্র কি বলে? আচ্ছা, আমি 10 বছর পাওয়ার সেক্টরে ডিস্ট্রিবিউশনে কাজ করেছি। আমার অভিজ্ঞতাটা প্র্যাকটিক্যালি বলি, সেটা আমি পল্লী বিদ্যুতে ছিলাম। বেসিক্যালি শতভাগ বিদ্যুৎ দেবার একটা প্রকল্প গত সরকার মানে ফ্যাসিবাদী আমলে নেওয়া হয়েছিল। এটা এইরকম প্রকল্প আসলে একটা পলিটিক্যাল প্রকল্প হয়ে যায়, একটা টেকনিক্যাল প্রকল্প থাকে না। যে কোনো মূল্যে সবাইকে আপনার বিদ্যুৎ দিতে হবে, যে কোনো মূল্যে লাইন বানাইতে হবে। এর ফলে হয়েছে কি যে এটা তো পুরো না করে, হ্যাঁ, লোডের হিসাব হোক, ম্যাটেরিয়ালসের হিসাব হোক, আপনার ধরেন জুন মাসের মধ্যে 100 কিলোমিটার লাইন বানাতে হবে। আপনি যেখান থেকে জিনিস পাইলেন, নিয়ে আসলেন, দিলেন, জিনিসের কোয়ালিটি কি, তৈরির কোয়ালিটি কি, কোনো কিছু আপনি দেখলেন না। লোড সেন্টারে, যেমন সাব স্টেশন হতে হয় লোড সেন্টারে, পলিটিক্যাল প্রেশারে সেটা লোড সেন্টারে করা যায় না, কারণ সাব স্টেশন করতে হয় সবসময় রাজনৈতিক নেতাদের বাড়ির আশেপাশে, কারণ ওটা দেখা যায়। ঠিক আছে, ওটা দেখলে আপনি এটা পলিটিক্যাল অ্যাচিভমেন্ট হিসেবে চিহ্নিত করতে পারেন। এরকম বহু প্রপোজাল হয়েছে যে লোড সেন্টারে সাবস্টেশন করার কথা, পলিটিক্যাল চাপে সেটাকে সরিয়ে মন্ত্রীর বা এমপির বাড়ির পাশে এটা করতে হয়েছে। এই সিস্টেমের মধ্যে ক্ষতিটা কি হয়? হ্যাঁ, ক্ষতিটা হয় যে আপনি তো টেকনিক্যাল লোড সেন্টারে হলে এটা একটা ইউনিভার্সাল সার্ভিস দিত, কিন্তু আপনি একটা কোনায় নিয়ে গেলে কস্ট বেড়ে গেল, লস বেড়ে গেল, সব বেড়ে গেল, টেকনিক্যালি এটা পারফেকশন দিতে পারলো না। আমাদের এখানে লাইনগুলো হয় কি, পল্লী বিদ্যুৎ লাইনগুলো বিশেষ করে এইগুলো কোনো কোয়ালিটি এখন আর এনশিওর্ড হয় না। ঠিক আছে, এত দ্রুত করতে যে তারপর জিনিসপত্র যেগুলো কেনা হয়, ট্রান্সফরমার, মিটার, এগুলোও ধরেন প্র্যাকটিক্যালি, লাইটিং অ্যারেস্টার, প্র্যাকটিক্যালি এগুলো কোয়ালিটিভ হয় না। এবং আমাদের যে একটা লাইন করতে হলে একটা রেভিনিউ কোয়ালিফাই করতে হয়, যে এই লাইনটা করলে বছরে আপনার এত টাকা আসবে, ওই রেভিনিউ কোয়ালিফাই হয় না। তাহলে লাইনম্যানটা কিন্তু এটাকে দেয়, লাইনম্যানটা এটা সব অথরাইজ করে, তারাই মনিটরিং করে, কিন্তু তারপরে যেটা কোয়ালিফাইড না, যার কারণে কিন্তু গুণগত মানটা নিশ্চিত করা হয় না। ফলে হয় কি, আর পল্লী বিদ্যুতের যেটা হয় যে পল্লী বিদ্যুৎ তো নিজে বিদ্যুৎ উৎপাদন করে না, বিদ্যুৎটা নিয়ে আসতে হয়। তো বিদ্যুৎটা আনে সে 33 কেভি লাইনে, ধরেন 40 কিলোমিটার একটা লাইন থেকে বিদ্যুৎ এনে দেয়, তারপরে সে ডিস্ট্রিবিউট করে। গ্রামের মধ্যে গাছপালা, এগুলো লোকাল অনেক টেকনিক্যাল প্রবলেম আছে। যে কোনো মন্ত্রী মহোদয় সেদিন একটা কথা বলেছেন যে উনি বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে পরামর্শ দিয়েছেন যে ছোট ছোট কাট আউট ফেস করে দেওয়ার জন্য আর কি, মানে ছোট ছোট অঞ্চলে যে এখানে বন্ধ হলো, তাহলে আপনি এইটুকু চালু রাখলেন, যাতে পুরো লাইনটা ডিস্ট্রিবিউটেড না হয়। এরকম আছে যে একটা ফিডারের উপরে হয়তো 3টা উপজেলা আছে, 4টা হাসপাতাল আছে, একটা ফিডারে ডিস্টার্ব হলে আপনার 3টা উপজেলার হাসপাতাল বন্ধ হয়ে যায়, মানে থানা বন্ধ হয়ে যায়, ইউনো অফিস বন্ধ হয়ে যায়। এরকম ঘটনা প্র্যাকটিক্যালি আমরা দেখেছি। ফলে একটা হচ্ছে এটা একটা কারিগরি বিষয়। সুতরাং এই কারিগরি বিষয়কে কারিগরি মতে চলতে দিতে হবে। তো আপনি কারিগরি মতে চলতে, তারপরে যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করছেন সেই সমস্ত জিনিসপত্রকে কোয়ালিটিভ দিতে হবে। আমি নিজে এমন দেখেছি, একটা মিটার একটা গ্রামের লোক এসে নিয়ে যাচ্ছে, তার বাড়িতে লাগাবে, সাইকেলে করে নিয়ে যাচ্ছে, বাড়িতে যখন সে মিটারটা নিয়ে যায়, ওই সাইকেলের ধাক্কায় ধাক্কায় তার রিডিং চেঞ্জ হয়ে গেছে। এটা আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করা। আমি এরকম ট্রান্সফরমার মাঠে উঠিয়েছি, বাড়িতে নিয়ে গেছে ট্রান্সফরমার, নতুন ট্রান্সফরমার উঠানোর পরে যখন তাকে চার্জ করা হলো, দেখা গেলো সেটা কাজ করতেছে না, নতুন ট্রান্সফরমার ফিউজ হয়ে বসে আছে। কারণ আপনি এমন জিনিস কিনেছেন, ওই কেনা তো আর পল্লী বিদ্যুতের জিনিস না, কিনেছে একজন, ঠিক আছে, কে কিনেছে? ঈশ্বর কিনেছে, ওই ঈশ্বরকে তো ধরা ছোঁয়া যায়। আপনার বক্তব্যে উঠে এসেছে যে অনিয়মের কথাগুলো উঠে আসছে। আমার আরেকজন আলোচক তিনিও বলছিলেন একই কথা। এই যে যত অনিয়মগুলো হয় বা মাঠ পর্যায়ে যেই অনিয়মগুলো ধরা পড়ে, সেগুলোর বিচার হয় বা সেগুলো সংক্রান্ত যে সুপারিশ, সেগুলো কি কখনো বাস্তবায়ন করা হয়েছে? বিচার তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং বিচার একটা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার। যেমন ধরেন এখন বিচারে কি আছে, এখন এই যে প্রিপেড মিটার কেনা হয়েছে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে, যে প্রিপেড মিটারের মানে বেশি পয়সায় খারাপ জিনিস কেনা হয়েছে, এটা হলো মূল অভিযোগ। তো সেটা প্রিপেড মিটারের যে যৌক্তিকতা, সেটা কি সঠিক? প্রিপেড মিটারে কি উপকার পাবে গ্রাহকরা বা পাচ্ছে?
যৌক্তিকতার চাইতেও বড় হচ্ছে যে আমি গ্রাহক, আমাকে একটা জিনিস চাপিয়ে দেওয়ার আগে আমাকে আপনার স্যাটিসফাই করতে হবে। না তা অবশ্যই ঠিক আছে, মতামতের ব্যাপার আপনি তো গায়ের জোরে চাপিয়ে দিতে পারেন না, এটা তো স্বাধীন এই সার্বভৌম ধরনের দেশ। মতামত কি নেয়? হ্যাঁ, কেউ মতামত তো কখনো নেওয়া কি হয় না। মতামত এটা নেওয়ার- প্রজেক্ট বাস্তবায়ন করতেছে, আপনি কিনে রেখেছেন। মাননীয় মন্ত্রী মহোদয় ওই অনুষ্ঠানে এমন কথা বলেছেন যে এমন কিছু মিটার কেনা হয়েছে যার চারটা আমরা লাগিয়েছি, হাজার হাজার মিটার পড়ে আছে, আমরা জানি যে ওই চারটা ভয়ঙ্কর, ওটা কোনো পারফরমেন্স, কিন্তু এখন এটা নিয়ে আমি কি করব, টাকা তো পেমেন্ট হয়ে গেছে, কেনা হয়েছে, এরকম আছে। তো এটার এই যে জ্বালানি অপরাধগুলো সংগঠিত হয়েছে, এটাকে আমরা অপরাধের পর্যায়ে বলি। দুর্নীতির নামে মানুষের টাকা খরচ করে যে হাজার হাজার প্রজেক্ট নেওয়া হয়েছে এবং জনবিরোধী প্রজেক্ট নেওয়া হয়েছে, তার জন্য তো পানিশড হতে হবে, বিচার হতে হবে। বিচার যদি না হন, এখন আপনি আইন করে এই বিচারগুলোকে এক ধরনের ইন্ডিমিনিটি সেটা কি নির্বাচিত সরকার পারে সেই আইন বদলে? যদি অবশ্যই পারে, নির্বাচিত সরকারের তো টুঠান মেজরিটি আছে, পারবে না কেন? সেটাই। ঠিক আছে। আর জনগণ যেটা, আপনি যদি অপরাধের বিচার না করেন, প্রবলেমটা হচ্ছে অপরাধের বিচার না করলে, ধরেন এতদিন 10,000 কোটি টাকা বা 50 কোটি টাকা অপরাধ হয়েছে, আপনি বলেন আচ্ছা যা হয়েছে হয়েছে থাকুক, এরপরে আপনি চালাবেন, আপনি কি একটা ভালো সিস্টেম তৈরি করতে পারবেন? আপনার এই অপরাধকে সাথে নিয়ে তো আপনার চলতে হচ্ছে। সুতরাং অপরাধকে বিচার করতে হবে। জ্বালানি মিটারের অপরাধীদের ক্ষেত্রে বিচার করা যেত না যে মিটার যেগুলো কেনা হয়েছে, আমি যদি জানি যে ওটা কাজে লাগছে না, তাহলে মিটার ওখানেই থাকবে। মিটারের যেহেতু যেগুলো চলছে গ্রাহকরা সেগুলো তো ব্যবহার হচ্ছে। দুটো বিষয় আছে। একটা বিষয় হচ্ছে আমার তো একটা মিটার ছিল, মিটারটা ভালো চলছিল, হ্যাঁ। এই মিটারটা পয়সা দিয়ে কেনা, আপনি এসে আরেকটা মিটার দিয়ে এটা রিপ্লেস করছেন, এটার কি হবে? এটা যে টাকা দিয়ে কিনছিলেন সেই টাকাটা কে বহন করবে? এই টাকা কিন্তু শেষ পর্যন্ত ভোক্তাকেই বহন করতে হবে। নিশ্চয়ই, তা আমি কেন এটা বহন করব? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে আমি কেন, আমার তো মিটারটা সার্ভিস দিচ্ছিল, এক। দুই হচ্ছে ওটা যে এটার চেয়ে ভালো, সেটা কি আপনি আমাকে কনভিন্স করেছেন? আপনি তো জোর করে আমার উপর চাপিয়ে দিচ্ছেন। এবং আপনি জানেন যে এই প্রিপেড মিটার খারাপ ভালো সেটার চেয়ে বড় কথা, প্রিপেড মিটার নিয়ে যে অভিযোগ, যেমন এইবার প্রিপেড মিটারে বিদ্যুৎ বিভাগ স্বীকার করেছে যে প্রিপেড মিটার চার্জিংয়ের জন্যে যে আপনার মেসেজ আসে, সেই মেসেজের ইউনিট হচ্ছে 180 থেকে 200। মানে এই 200 ইউনিট টিপে 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 কি চার্জ করা সম্ভব একটা মানুষের পক্ষে? এটা কিন্তু তারপরে তারা তাদের ওয়েবসাইটে এটা দিয়েছে যে আমরা একটু দুঃখিত, 180 ইউনিটটা দিয়ে আপনাদের করতে হবে। এই যন্ত্রটা আপনি আমাকে কেন দিচ্ছেন? আমি তো আপনার কাছে পয়সা দিয়ে সার্ভিস আচ্ছা, দিচ্ছি। এই ব্যাপারে ডক্টর শফিকুল ইসলাম কি মনে করেন? প্রযুক্তিগত যে ত্রুটি কথা বলে বললাম, বা আমি মনে করি সমস্যা। প্রিপেড মিটারটা এখন সে যুগোপযোগী না। এখন আমাদের স্মার্ট মিটারের দিকে যাওয়া প্রয়োজন, কারণ প্রিপেড মিটারে অনেক লস আছে এবং এটা লেস এফিসিয়েন্ট। আমি মনে করি যে এখন যদি আমরা স্মার্ট মিটার ইন্ট্রোডিউস করতে পারি, অ্যাডভান্স মিটার ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে আমরা জনগণ উপকৃত হবে। এতে এই দুটোর পার্থক্যটা কি? একটু পার্থক্য সহজ হলো করে এখানে আমরা মানে প্রিপেড মিটারে সব ডেটা পাওয়া যায় না, আচ্ছা। আপনার সব ডেটা থাকে না। কনজিউমারের লোড প্যাটার্ন, সে কীভাবে কত ব্যবহার করলো, কখন পিক ব্যবহার করলো, কখন কম ব্যবহার করলো, এইগুলো কোন লোডে কত এনার্জি কনজিউম করলো, এগুলো ডিটেইল থাকে স্মার্ট মিটারে। কিন্তু প্রিপেড মিটারে যা সিম্পল বেসিক ডাটা থাকে, ডিটেল থাকে না। তখন একটা গ্রাহক বুঝতে পারে যে তার কীভাবে সে কনজিউম করা উচিত, কীভাবে সে এগুলো করা উচিত। তো এগুলো এনার্জি কম খায়, সব দিক দিয়ে সব মিলিয়ে আমি মনে করি যে স্মার্ট মিটারে আমাদের যাওয়া উচিত। এতে আমাদের এনার্জি কনজামশন কমবে এবং ব্যবস্থাপনা উন্নতি হবে, যথেষ্ট উন্নতি হবে বলে আমি মনে করি। একটা তথ্য বলছে যে চাহিদা বাড়লে উৎপাদনের ঘাটতি থেকে যাচ্ছে, যে কারণে নির্দিষ্ট দিনে এমনও দেখা গেছে 2000 মেগাওয়াট পর্যন্ত বেশি লোডশেডিং দিতে হচ্ছে। জি, এরকম পরিস্থিতিতে সমাধান কি? তাহলে একটা দেখেন যে আমাদের তো যে গ্যাস বেস যে পাওয়ার প্ল্যান্ট তো ম্যাক্সিমাম করা হয়েছিল, যে জ্বালানি সংকটটা তো এখন আমরা সবসময় বলি যে জ্বালানি সংকটের কারণে সরবরাহ বিঘ্ন করতেছে, যার কারণে দেওয়া হচ্ছে না। এখন জ্বালানি সংকট প্রকট হতেও পারে, যুদ্ধ পরিস্থিতি তো জি দেখছি জি, জ্বালানি সংকটটা কিন্তু কেন হচ্ছে সেটাও কিন্তু বুঝতে হবে। জ্বালানি সংকট আমরা যেটা সবসময় বলে থাকি যে আমাদের যে মিশ্র জ্বালানি নীতি, আমরা যেই পরিমাণ বলেন যে 29,000 মেগাওয়াট যে ইনস্টল ক্যাপাসিটি আছে, সক্ষমতা আছে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু গ্যাস বেসড, ম্যাক্সিমাম পাওয়ার প্ল্যান্টগুলো। তো গ্যাস, আমাদের জাতীয় গ্যাস তো আস্তে আস্তে কমে যাচ্ছে, আমরা অনেক গ্যাস দিতে পারছি না যেই পরিমাণ চাহিদার প্রয়োজন। তো আমরা এলএনজি সরবরাহ করে আমদানি করে, কিন্তু এলএনজির জন্য যে এফএসআরই দরকার, যে পরিমাণ ডিস্ট্রিবিউশন সিস্টেম নেটওয়ার্ক, সেটা কিন্তু আমাদের সক্ষমতা গ্যাস বেস পাওয়ার প্ল্যান্টগুলি চালানোর জন্য যা প্রয়োজন তারা আমাদের অনেক কম পরিমাণ আমাদের এফএসআরই বর্তমানে এটা তো আছে। ভবিষ্যৎ 50-100 বছর চিন্তা করেই তো করা হয়। জি, যদি গ্যাসের যদি সংকটও হয় বা ভবিষ্যতে যদি বুঝি যে সংকট আছে, তাহলে কি এগুলো সব বাতিল হয়ে যাবে? না, বা এখন সেটাই বলছে যে এখন আপনি দেখেন এই যে এলএনজি আমাদের তো বহুদিন ধরে আনতে হবে, সামনে এগুলি সরবরাহ রাখতে হবে। তো এর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার প্রয়োজন সেইটা যথেষ্ট নয়। তো যেই পরিমাণ গ্যাস এনে গ্যাস বিদ্যুৎ কেন্দ্রগুলি চালানোর সক্ষম প্রয়োজন, সেটা তো করতে পারছে না যেহেতু ইনফ্রাস্ট্রাকচার নাই। এফএসআরইউ একটা আছে, আরেকটাও এখন পর্যন্ত অপারেশনে নাই, কিন্তু আরও 2টা দরকার ফর এক্সাম্পল। তো ওগুলি না আসলে কিন্তু গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলি কিন্তু আইডিয়ালি বসে আছে, এগুলি চালানো যাচ্ছে না। এটা একটা জেনারেশনের জ্বালানির সংকট।
আমরা দেখতে পাচ্ছি ইমিডিয়েট, যেটা কারণে আমরা যে 17,000 মেগাওয়াট আমরা দিতে পারছি না চাহিদার প্রেক্ষিতে, আমরা 15,000 দিচ্ছি বা 2,000 2,500 পর্যন্ত আমরা সংকটের মধ্যে আছি। কিন্তু আরেকটা বিষয় হলো যে আপনারা দেখেন যে একটা হলো জ্বালানি, একটা হলো ব্যবস্থাপনা আমাদের কিন্তু গ্রিড নাই। গ্রিডে যে সঞ্চালন যে ইয়াটা আমাদের বারবার বলতেছে যে সব জায়গায় যেখানে যেই পরিমাণ বিদ্যুতের দরকার সে জায়গায় সঞ্চালন লাইন নাই। তাহলে সঞ্চালন লাইন না থাকলে তো আসলে বিদ্যুৎ থাকলেও দিতে পারছে না, চাহিদার অনুযায়ী দিতে পারছে না। তো সঞ্চালন লাইনের যে উন্নতিকরণ বারবার যে প্রকল্পগুলি নিচ্ছে, এগুলোতে আমরা দৃশ্যমান কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না। এখন গ্রামীণের তো একটা বিশাল ভালনারেবিলিটি দেখা যাচ্ছে যে ডিস্ট্রিবিউশন বিতরণ লাইন অপর্যাপ্ত এবং মানসম্পন্ন না। তাহলে যে সরবরাহ লাইন যে অন্যান্য ডিস্ট্রিক্টগুলো যে আমাদের পিসিজিবি যেগুলি করছে এবং লোড ম্যানেজমেন্টের কারণে প্রপারলি, যেটা নিয়ে আমরা বললাম যে এনার্জি এফিশিয়েন্ট যে সফটওয়্যারের মাধ্যমে যে নির্ণয় করা এবং এগুলিকে ম্যানেজ করা, সেই ব্যবস্থাপনা যদি আবার ট্রান্সমিশন লাইন যদি আরও নির্মাণ না করে এবং এগুলি এফিশিয়েন্টলি টেকনোলজি ইউজ করে যদি ব্যবস্থাপনা না করা হয়, তাহলে কিন্তু এই চাহিদা এবং ইয়ার সাথে সরবরাহের সাথে ঘাটতি থাকবে। এটা সমাধান সবসময় আলোচনার মধ্যে আমরা থাকবো, কিন্তু সমাধান বাস্তব ভিত্তিতে কিন্তু আমরা তা করতে পারবো না। তাহলে এই ধরনের আমরা কিন্তু গ্রাহক পর্যায়ে সবসময় ভোগান্তিতে থাকবো। আচ্ছা, জনাব শুভ কিবরিয়া, এই যে এত বড় বিরাট কর্মযোগ্য মহাযোগ্য এই যে বড় বড় প্রজেক্টের কথা বলছেন, এখানে দুর্নীতি আছে, এই জায়গায় অনিয়ম হয়েছে, আপনারা দুজনই বলছিলেন, সেখানে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সরকার ভর্তুকিও দিচ্ছে, তাহলে ভর্তুকির পরিমাণ আরও বাড়তে থাকবে। সরকারেরও তো এখানে একটা চাপ আছে যে ভর্তুকি কমিয়ে আনা, তাই না? সেই ক্ষেত্রে এরকম উদ্ভূত পরিস্থিতিতে আসলে সরকারের কি করা উচিত, বিশেষ করে নতুন যখন সরকার গঠন করে দেশ পরিচালনা করার? প্রথম কথা হচ্ছে যে আপনি একটা চৌবাচ্চায় পানি ভরছেন, চৌবাচ্চায় আপনি 4টা ছিদ্র রেখেছেন, তো আপনি যত পানি ঢালেন চৌবাচ্চা তো পূর্ণ হবে না। তা আমাদের এখানে ছিদ্রগুলো কি? একটা হচ্ছে দুর্নীতি, একটা হচ্ছে অদক্ষতা, একটা হচ্ছে সমন্বয়হীনতা। ঠিক আছে, আপনি যদি এই বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের যতগুলো সংস্থা আছে সব সংস্থাগুলোকে দেখেন, এগুলো তো একটা পেশাদারি সংস্থা। এই সংস্থাগুলোর 306 জনের মধ্যে বোর্ডে প্রায় 250 জন হচ্ছে সিভিল ব্যুরোক্রেটের লোকজন, নন প্রফেশনাল সিভিল ব্যুরোক্রেটরা সেগুলো চালাচ্ছেন। ফলে এটা রেজাল্ট যা হওয়ার তাই হচ্ছে, কারণ এটা একটা পেশাদার লোকের জায়গা, পেশাদার লোক এটা চালাবে। সুতরাং এটা একটা সংকট। 2 হচ্ছে যে আমাদের এখানে যে নিয়ন্ত্রক সংস্থা আছে বিআরসি, নিয়ন্ত্রক সংস্থার একটা বিরাট রোল আছে, আইনে আছে। আপনি যেই প্রজেক্টটি নেন সেই প্রজেক্টের তো মাথাপিছু খরচ যে শেষে ভোক্তার উপরে যাবে, এই প্রজেক্ট বিআরসিতে এনে এটা গণশুনানির মধ্য দিয়ে এই প্রজেক্টকে বাস্তবায়ন করতে হবে। কোনো প্রজেক্ট আজ পর্যন্ত, কারণ গণশুনানিতে আসলে তো কোশ্চিন হবে, এটা আপনি কেন নিচ্ছেন, ওটা আপনি কেন নিচ্ছেন। আমরা গণশুনানি করতে যে দেখেছি, ধরেন একটা সংস্থা সে স্কুল চালাচ্ছে, সে হাসপাতাল চালাচ্ছে, তার তো এই ব্যবসা করার কথা না। এই হাসপাতাল চালানো সে সিএসআর করতেছে, এই পয়সা কই পায়? এই ভোক্তার পয়সা, এবং ওইটা বিদ্যুতের দামের উপরে কিন্তু যুক্ত হয়। ঠিক আছে, তাহলে এটা একটা অনিয়ম আছে। 1 2 হচ্ছে আমাদের যে ফুয়েল লাগে প্রাইমারি ফুয়েলে, সেটা আমরা এখন আমদানি নির্ভর। আমরা আমাদের জাতীয় সক্ষমতা উন্নয়ন করিনি। আমরা বছরের পর বছর কথা বলতেছি, আমাদের বাপেক্স কূপ পেয়েছে, সেই কূপ বাপেক্সকে খনন করতে দেওয়া হয় নাই, বাইরে থেকে ভাড়া করে একজনকে নিয়ে এসে তাকে দেওয়া হয়েছে, আবার অতিরিক্ত কস্ট। না, সেখানে তো মনে কথা আসে যে সক্ষমতা আছে কিনা, সক্ষমতা আছে কিনা, বা সক্ষমতা আপনি যদি 30 বছর ধরে সক্ষমতা না তৈরি করতে পারেন, সেটাও তো একটা অক্ষমতা। তো এই অক্ষমতা দিয়ে সক্ষমতাকে তো ঢাকলে হবে না, সক্ষমতাকে তো সক্ষমতা দিয়ে চালাতে হবে, তাই না? আমাদের এখন পর্যন্ত ধরেন গ্যাস উন্নয়ন, সরকার এখন বলছে আমরা গ্যাস উন্নয়ন যে যাচ্ছি, এই সরকারের কথা। এই সরকার প্রতিশ্রুতি, রাজনৈতিকভাবে প্রতিশ্রুতি দিয়েছে 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জিতে যাবে। আমরা এটাকে খুবই সাধুবাদ জানাই, কিন্তু পাশাপাশি আমাদের বক্তব্য হচ্ছে যে জীবাশ্ম জ্বালানি বা এই গ্যাস বেসড বা তেল বেসড জ্বালানিতে যে অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছে, আবার যদি ওই একই সিস্টেম আপনি রাখেন, ওখানেও কিন্তু ওই একই, যেটা 3 টাকা দাম হওয়ার কথা সেটা 12 টাকায় দাম হবে। যেমন আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হয়েছে, আমরা এখন শুনতেছি এটা সবচেয়ে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবস্থা পৃথিবীতে, এটা এখন শুনতেছি 12 টাকা 14 টাকায় চলে যাবে। ঠিক আছে, আপনি যদি আমাকে 3 টাকার জিনিস 12 টাকায় আনেন, 2 টাকার জিনিস 80 টাকায় আনেন, তাহলে তো ভাই আমার লাভ হইল না। আপনি যে সিস্টেমই বানান। এই ব্যাপারে ডক্টর শফিকুল ইসলাম একটু মতামত দিতে চাই। একে হচ্ছে ট্রেডিশনাল যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটা গ্যাস ভিত্তিক বা বাকি জ্বালানি ভিত্তিক, সেটা বলছিলেন। পারমাণবিক বিদ্যুৎ নিয়ে কথা হয়েছে এবং বাংলাদেশ এই যুগে প্রবেশ করেছে বলা হচ্ছে। রিনিউয়েবল এনার্জি নিয়ে সরকার নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছে। 3টাকে পাশাপাশি রেখে একটু জানতে চাইবো আপনার কাছে যে কোনটার হাত ধরে ভবিষ্যৎ ভালো হওয়া উচিত? দেখেন, আমাদের কিন্তু আসলে ফসিল ফুয়েল বেস যে বিদ্যুৎ কেন্দ্র আমরা চালাচ্ছি বা ভবিষ্যতের কথা চিন্তা করছি, সেটা কিন্তু সেই যুগটা ভবিষ্যতে কিন্তু থাকবার সম্ভাবনা খুব কম। কারণ দেখেন, আপনারা রিসেন্টলি মনে হয় সবাই দেখতে পাচ্ছেন যে ইউরোপে কত হিট ওয়েভ, এভাবে মানুষ অনেক লোক মারা গেছে, অনেক লোক মারা গেছে।
এটা কিন্তু একটা অস্বাভাবিক এবং এটা কিন্তু ক্লাইমেট চেঞ্জের ইফেক্টের ইম্প্যাক্ট আমরা সরাসরি দেখতে পাই। ম্যাক্সিমাম যে আমরা কার্বন ডাইঅক্সাইড এমিশন হয় কিন্তু বিদ্যুৎ জেনারেশন থেকে। ম্যাক্সিমাম যে পরিবেশ দূষণ হওয়ার কথা বলে বা পরিবেশকে উত্তপ্ত করার কথা বলি, মেইন হলো বিদ্যুৎ কেন্দ্র থেকে, জ্বালানি বান থেকে। এখন প্রশ্ন হলো তাহলে আমরা এগুলিকে কতদিন ধরে করবো? যে আমরা এখন এনার্জি ট্রানজিশন কথা মানুষজন বলতেছে, আসলে এটা কি ফিজিবল কি না, এটা কি আসলে কাল্পনিক না, মানুষ বলতেছে বেশি অতিরঞ্জিত এইসব। কিন্তু আমরা মনে করতেছি এখন হলো যে রিনিউয়েবল এনার্জি এবং নিউক্লিয়ার হবে ভবিষ্যতে জ্বালানির মূল চাহিদা, এবং এটার মাধ্যমেই হবে বিশ্বকে বাঁচানো, মানুষকে বাঁচানো, পরিবেশকে বাঁচানো। এই সংক্রান্ত গবেষণা কি হয় বাংলাদেশে? হচ্ছে বাংলাদেশে আমরা এখন দেখতে পাচ্ছি, কারণ এনার্জি ট্রানজিশনটা আমাদেরকে ফেস করতে হবে। আমাদের সেইভাবে নেট জিরো কার্বন এমিশন গোলের একটা অ্যাচিভমেন্ট আছে। বাংলাদেশ কিন্তু এনডিসি অ্যাচিভ করতে হয় যেহেতু একটা পার্টি, তো এই ক্ষেত্রে কিন্তু অনেক অব্লিগেটরি রুলস বাংলাদেশ পালন করতে হয়, এবং আমরা ওগুলি নিয়ে আমরা লক্ষ্য করছি যে আমরা কীভাবে এনার্জি ট্রানজিশনকে ফেস করার প্রয়োজন, ওই ধরনের আমাদের ইনফ্রাস্ট্রাকচার কীভাবে প্রয়োজন, পলিসির দিক দিয়ে হোক এবং ম্যান পাওয়ারের দিক দিয়ে হোক। এখন মনে করেন যে রিনিউয়েবল এবং যদি নিউক্লিয়ার, এটা কীভাবে সম্ভব? দেখেন, রিনিউয়েবলটা যেহেতু আমরা মেইনলি সোলারটাই বেশি সম্ভাবনা, তো সোলার থেকে যদি আমরা যে 2030 সরকার যে কোনো সোলার থেকে যেভাবে এই পরিমাণে এখন খুব গুরুত্ব দিচ্ছে, পলিসির দিক দিয়ে হোক, লোন দিক দিয়ে হোক, এবং সব কিছু সহায়তা করতে চাচ্ছে যে সোলারে যাতে 5,000 থেকে 10,000 মেগাওয়াট সামনে যাতে আসে 2030-এর মধ্যে। কিন্তু এটা একটা যদি এটা অন গ্রিড বেশি হয়, এটা গ্রিডের সমস্যা, গ্রিড ব্যবস্থাপনা একটা বড় ধরনের ঝুঁকি তৈরি হবে, এটা ম্যানেজমেন্টে করতে পারবে না বলে আমি মনে করি। যদি অফ গ্রিডে কিছু হয় তাহলে হয়তো কিছু সম্ভব হবে, ভালো হবে, কিন্তু অন গ্রিডে আমাদের গ্রিড ব্যবস্থাপনা বড় ধরনের ইম্প্যাক্ট আসবে। কিন্তু নিউক্লিয়ার তো বড় বড় পাওয়ার প্ল্যান্ট, যে 1200 মেগাওয়াট, যেহেতু 2টা যুক্ত হচ্ছে, আগামী বছরের মধ্যে 2টা যুক্ত হবে, 2400 মেগাওয়াট আসবে। ভবিষ্যতে আরও ওই জায়গায় 2টা প্ল্যান্ট বসানোর জায়গা আছে, এতে যদি আরও 2400 আসে, 4800, 5000 মেগাওয়াট, 6000 মেগাওয়াট যদি আসে, তাহলে আরও SMR আছে যে ছোটো ছোটো আধুনিক, যেগুলো খুবই নিরাপদ, এগুলো কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম। সেগুলো আমরা যে ট্রেডিশনাল পাওয়ার প্ল্যান্টগুলো আছে, যেগুলো কোল বেস বা গ্যাস বেস, যেগুলো আমরা গ্যাস দিয়ে করতে পারছি না বা কোল মাধ্যমে করতে পারছি না, সেগুলো আমরা ওখানে প্রতিস্থাপন করতে পারবো। তার মানে আমরা যেমন ভবিষ্যতে দেখতে পাচ্ছি যে এনার্জি ট্রানজিশন বলেন, আমরা পরিবেশের কথা চিন্তা করে আমরা কিন্তু রিনিউয়েবল এবং নিউক্লিয়ারই হবে ভবিষ্যতে কিন্তু জ্বালানি সরবরাহের মূল চাবিকাঠি। সেটাকে ধরে আপনি উজ্জ্বল ভবিষ্যৎ বলছেন। জি, অন্যান্য যে যারা উন্নত দেশ, তারা যে সোলার পাওয়ার ব্যবহার করে, তারা কিভাবে ব্যবহার করছে? সেটাকে অন গ্রিড নাকি অফ গ্রিড? আপনি না, তারা অন গ্রিডে করে, অন গ্রিডে বেশি, কিন্তু তাদের যে গ্রিডের যে ম্যানেজমেন্ট সিস্টেম, তারা তো হাই টেক ইউজ করে এবং তাদের গ্রিড খুবই স্ট্রং এবং স্মার্ট গ্রিড ইউজ করে, যার কারণে তারা এগুলো নিয়ে ম্যানেজ করতে পারে। তাদের গ্রিড সিস্টেম সাইজও কিন্তু অনেক বড়, দেশের চাহিদা অনেক, ডিমান্ডও, ওদের এনার্জি ডিমান্ড অনেক বেশি। আমাদের ছোট দেশে ডিমান্ড কম এবং গ্রিড সিস্টেম খুব ভালনারেবল। এই অবস্থায় যদি আপনি, কারণ সোলার তো মনে করেন এই আছে এই নাই, কারণ আর অন্য পাওয়ার প্ল্যান্টে কিন্তু আপনি বলতে পারেন, আপনি নিজে নিজে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। সোলারও তো আপনি কমাইতে পারবেন না, বাড়াইতে পারবেন না। যখন জেনারেশন শুরু হয়, সে তার প্রকৃতির উপর ডিপেন্ড করে, সে যে সরবরাহ করতেছে তাকে আপনি কমাইতে পারবেন না। এই ক্ষেত্রে যে গ্রিডের যে রেজিলেন্স, এই যে গ্রিডের টলারেন্স, এটা খুবই একটা টেকনিক্যাল চ্যালেঞ্জ, কিন্তু উন্নত দেশে তো অনেক টেকনোলজির মাধ্যমে সমাধান করে। আমাদের এটা ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ ফেস করতে হবে। নিউক্লিয়ার পাওয়ার নিয়ে বলছিলেন, যেমন শুভ কিবরিয়া তার বক্তব্যে বলেছেন যে নিউক্লিয়ারের পাওয়ারেও সেখানে আপনার রক্ষণাবেক্ষণের খরচও থাকবে। জি, আমাদের সক্ষমতা আছে কিনা দেখবেন। সেখানেও তো আমরা বিদেশিদের উপর নির্ভর করতে যাচ্ছি। সেখানেও কি উৎপাদনের খরচ বেড়ে যাবে, বা রক্ষণাবেক্ষণের যে ব্যয়, তারপরে আমরা অনেক ঋণ নিয়ে কাজটা করছি, সেটা আমাদের জন্য আসলে বা গ্রাহক পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে সেই দামটা হাতের নাগালে থাকবে কিনা? শুভ কিবরিয়া এই বক্তব্যে তিনি এরকম একটা সংশয় বা একটা প্রশ্ন রেখেছেন। দেখুন, পৃথিবী জোড়ায় কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হলো দীর্ঘমেয়াদী সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের একটা উৎস, কারণ গ্যাসের তুলনায়। কারণ গ্যাসটা যদি তাদের স্থানীয় হয়, তো আমাদের কিন্তু গ্যাসের পরে কিন্তু নিউক্লিয়ারের কস্ট ইফেক্টিভ হওয়ার কথা। তারপরে কিন্তু তেল তো অনেক দাম, জি, তা কয়লা তো দাম, এটা আমরা কয়লা আবার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি করে। তারপর নিউক্লিয়ার কিন্তু গ্যাসের পরেই গ্যাসের পরে নিউক্লিয়ার দাম হওয়া উচিত। তার মানে গ্যাস যদি 3 টাকা, 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা হয়, নিউক্লিয়ার কিন্তু 5-7 টাকা হওয়া উচিত। কিন্তু নিউক্লিয়ারে এখন কেন প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে, ইউনিট জেনারেশন কস্ট? একটাই কারণ যে আমাদের যদি দেখেন, আমরা কিন্তু শুরু করছি অনেক আগের থেকে, কিন্তু 2017 থেকে এখন আমাদের শুরু করা উচিত ছিল, মানে শেষ করা উচিত ছিল প্রজেক্টটা যে 2022-এ, না হয়ে এখন 2026-এর আমরা পরীক্ষামূলকের দিকে যাচ্ছি। তো এতে যে 3 বছর, 3.5 বছর, 4 বছর ডিলে হচ্ছে, এই ডিলের কারণে কিন্তু প্রজেক্টের টোটাল কস্ট কিন্তু $12.65 বিলিয়ন যা আছে তাই আছে। এটা কিন্তু কোনো পরিবর্তন নেই। কিন্তু তখন 80 টাকা ছিল, এখন কিন্তু হয়ে গেছে 122 টাকা। তো এই যে কিন্তু ডলার ঠিকই আছে,
কিন্তু বাংলাদেশি মুদ্রা 40% বেড়ে গেছে। তো এটা তো 5 টাকা জিনিসটা তো 10 টাকা হয়ে গেছে, তাই না? 5 টাকা জিনিসটা প্রায় ডাবল হয়ে গেছে। তো এটা হলো ইনফ্লেশন ইম্প্যাক্টটা এখানে ম্যাটার করে। কিন্তু প্রোডাকশন কস্ট কিন্তু দুনিয়া জুড়েই কিন্তু নিউক্লিয়ার গ্যাসের পরবর্তী অবস্থান করে সাশ্রয়ী দিক দিয়ে, এবং এটা দীর্ঘমেয়াদী। এবং এটা আরেকটা যদি আমরা যদি ধরি যে হ্যাঁ নিউক্লিয়ারে তো আমরা যে কার্বন এমিশন করে না, ক্লিন এনার্জি, যদি সেটা ক্যালকুলেট করি তাহলে কিন্তু এটা কস্ট আরও কমে যাবে। কিন্তু আপনি যদি কয়লা ধরেন বা গ্যাস ধরেন, তেল ধরেন, তাহলে যদি পরিবেশে কি ইম্প্যাক্ট করতেছে, যে কার্বন ডাইঅক্সাইড এমিশন কি পরিমাণ, এটা তো ক্ষতি করতেছে। না সেটা তো গেল যে আপনি বলছেন কার্বন এমিশন করে না, কিন্তু সেটার আবার নিরাপত্তারও একটা খরচ থাকবে, বর্জ্য ব্যবস্থাপনাও তো থাকবে, নিউক্লিয়ার বর্জ্য ব্যবস্থাপনা। এটা চ্যালেঞ্জ আছে, একটা চ্যালেঞ্জের কথা আমরা যদি বলি। হ্যাঁ, এখন আমাদের যেহেতু প্রথম আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা অপারেশনের দিকে যাচ্ছি, কিন্তু এখানে যে চ্যালেঞ্জটা আমাদের ফেস করতে হবে ভবিষ্যতে, যে আমাদের হলো একটা বর্জ্য ব্যবস্থাপনা, এটা আমাদের জন্য খুবই বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটা কোম্পানি তৈরি করা এবং একটা দক্ষ জনবল তৈরি করা, এবং কোথায় এগুলো ডিসপোজ করবে সেটা আমাদের তো নাই এখন। এখন লোকবল তৈরি করতে হবে, যেহেতু আমরা নিউক্লিয়ার চলে যাচ্ছি এবং আরও ভবিষ্যতে সম্প্রসারণ করার পরিকল্পনা চলছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে মেধাবী তরুণরা আছে দেশে, তাদেরকে সঠিকভাবে ট্রেন করলে, কাজে লাগালে ডেফিনেটলি এখানে এগুলো এত হাইটেক না যে যেগুলো প্রচলিত। একটা প্রশ্ন, যে আমরা চলে যাচ্ছি বলছেন, চলে গেছিও তো। জি, যখন পতিত সরকার এই ব্যাপারে পরিকল্পনা করেছে, একই সাথে দক্ষ জনবল হবে কিনা এই দেশে, আমাদের দেশে যারা বিশেষজ্ঞ তারা এই জায়গাটা কিভাবে অপারেট করবেন, সেই ব্যাপারে কি পরিকল্পনার ছাপ ছিল, নাকি শুধুমাত্র বিদেশিদের হাতে দিয়েই দায়টা সেরেছে? কি মনে হয় আপনার? আমার কাছে যদি এটা পরিষ্কারভাবে বলি, যে এটা নিয়ে রাশিয়ার ডিপেন্ডেন্সি কথাই বেশিরভাগ চিন্তা করা হয়েছে, যে এটা তো আমাদের দেশের লোকজন সেভাবে এটা চালাতে পারবে কি পারবে না সেটার কথা খুব বেশি চিন্তা করা হয়নি গভীরে চিন্তা করা। কিন্তু এটার জন্য রাশিয়াকে মনে করছিল যে রাশিয়া হয়তো আমাদের একটা বন্ধুপ্রতিম দেশ, তারা এটা চালাবে বহুদিন ধরে, তারা এটা দেখবে, করবে, তাদের দায়িত্বে চলবে, আমাদের লোকজন সাথে থাকবে, এতটুকুই মনে চিন্তা করেছে। কিন্তু সেই চিন্তার সাথে আমি একমত নই। আমি মনে করি যে এটা আমাদের স্থানীয় লোকজনদের দাবি, আমারও দাবি, যে এটা আমাদের লোকজনের হাতেই থাকা উচিত, কারণ তা নাহলে ব্যয় বেড়ে যাবে। এবং এখানে একটা সিকিউরিটির বিষয়, এবং অনেক অংশীজনেরা এখানে একজন অংশীজন থাকলে বিদেশি, আরেক অংশীজন বিদেশি আসে চিন্তা করবে যে আমারও তো কন্ট্রিবিউশন করার সুযোগ আছে, বা আপনারা যদি নিজেরা আমরা না বুঝে নেই, নিজেরা না চালাই, এখানে জিওপলিটিক্যাল একটা বড় ধরনের প্রভাব আছে, প্রভাব হবে। তার কারণে যার জন্যই আমাদের প্রয়োজন এটা দ্রুত রাশিয়ার কাছ থেকে বুঝে নিয়ে আমাদের জনবলকে সঠিকভাবে প্রশিক্ষিত করা এবং আমার ছেড়ে দেওয়া। এটা সরকারের খুবই গুরুত্বশীল দিক বিবেচনা করতে হবে, যে রাশিয়া থেকে বা অন্য কান্ট্রি যারা আরও সহায়তা করেছে, আর পিছনে আরও আমাদের প্রতিবেশী দেশও আছে করেছে বিভিন্ন জায়গায়, তারা এইগুলির থেকে আমাদের যত দ্রুত আমরা নিজেরা বুঝে নেব, নিজেরা চালাবো, এতে আমাদের মানে লং টার্মে আমরা যে ইকোনমিক বেনিফিট পাইতে চাচ্ছি সেগুলি না হলে প্রশ্নবিদ্ধ হবে। বুঝতে পারছি। জনাব শুভ কিবরিয়া, এই ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন? প্রথম কথা হচ্ছে, আমি তো একজন ভোক্তার দৃষ্টিতে সব কিছু দেখার চেষ্টা করি। প্রথম হচ্ছে যে এটা প্রাইসিং, আমি সবসময় চিন্তা করি, একটা হচ্ছে সিকিউরিটি, একটা হচ্ছে প্রাইসিং। শেষ পর্যন্ত এর প্রাইসিং কি হবে? তো একটা নমুনা দেই, আপনার রূপপুর পারমাণবিক কেন্দ্রে বালিশকাণ্ড খুব বিখ্যাত হয়ে গেছে, আমাদের নতুন প্রধানমন্ত্রীও এই কথা বলেছেন। ওটা দিয়ে বোঝা যায় যে ওটার পরিণতি কী, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এটা খুব হাইটেক ব্যাপার, যেটার সঙ্গে আমরা পরিচিত না, এটা পুরোটাই। এবং স্যার যেহেতু নিউক্লিয়ার ফিজিক্সের লোক, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের লোক, উনি তো ওনার পক্ষেই টানবেন পেশাগত কারণেই। কিন্তু এটা ধরেন জাপানে অ্যাক্সিডেন্টের পরে, চেরনোবিলে অ্যাক্সিডেন্টের পরে এগুলো কিন্তু ক্লোজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা পৃথিবীব্যাপী তৈরি হয়ে গেছিলো এই নতুন ক্রাইসিসটা না হলে। নতুন ক্রাইসিসের ফলে একটা রিনিউয়েবলের দিকে যাওয়ার চেষ্টা হয়েছে। তা আমার বক্তব্য হলো, আপনি রিনিউয়েবলে যান, কি বলে নিউক্লিয়ারে যান, ফসিল ফুয়েলে যান, যেখানেই যান, সিস্টেমটা কি সেটা হচ্ছে ফ্যাক্টর। সিস্টেমটা আপনি কি কোন অবকাঠামোর মধ্য দিয়ে, কোন পলিসির অবকাঠামোর মধ্যে দিয়ে, এটা যদি একটা লুণ্ঠনের অবকাঠামো হয়, সরকার যদি ব্যবসায়ী হয়, সরকার তো ব্যবসা করবে না, সরকার সার্ভিস দেবে, সার্ভিসের জন্য যে কস্ট লাগে সরকার সেটা জনগণের কাছ থেকে নেবে। কিন্তু সরকার ওখান থেকে যদি ট্যাক্স নেয়, লাভ নেয়, ব্যবসা করে, মুনাফা করে, তাহলে তো আবার জনগণের উপরে যাবে। আপনি বলছেন সরকার কাকে দিচ্ছে ব্যবসা, সেটাও একটা ব্যাপার। আবার আপনি যে ভর্তুকির কথা বলছেন, ভর্তুকির টাকা কি সরকার আকাশ থেকে নিয়ে আসে? ও তো জনগণের পকেট থেকে আবার নেয়। এখন আপনি ছিদ্র রেখেছেন, রেখে ভর্তুকি দিচ্ছেন, ওই ভর্তুকি আবার জনগণের কাছ থেকে নিচ্ছেন, ওটা তো ওই ছিদ্রকেই বড় করছে, দুর্নীতির ছিদ্রকে, অদক্ষতার ছিদ্রকে বদ্ধ করছে। সুতরাং ব্যবস্থাপনা এবং পরিকল্পনার চিন্তা। আমাদের সরকার এই সাম্প্রতিক সময় যে 10,000 মেগাওয়াট কি বলে সোলারের ব্যাপারে বলেছে, এখানে কিছু মৌলিক পরিবর্তনের কথা আমরা দেখছি, পলিসিগুলো এখনো ফাইনাল হয়নি। একটা হচ্ছে যেখানে একটা
প্রাইসিংয়ের বেঞ্চমার্ক আমাদের দরকার ভোক্তাদের পক্ষে, যে আমরা পরীক্ষা করে দেখেছি যে এটা সর্বোচ্চ কয় টাকা হতে পারে বাংলাদেশে, ঠিক আছে? এখন এটা যদি আপনি 15 টাকা দেন, 20 টাকা দেন, 22 টাকা দেন, নো, একটা বেঞ্চমার্ক, এর উপরে আপনি যেতে পারবেন না, কারণ এটা পরীক্ষা করে দেখা গেছে এটা কয় টাকা। বেঞ্চমার্ক কে দিবে? বেঞ্চমার্ক সরকার দেবে, সরকারের নিজের হাতে আছে, সরকারের নিজের হাতে আছে। সরকার ডেস্কো বিডাকে একটা সোলার দিয়েছে, সেখানে 4 টাকা রেট এসছে, ঠিক আছে? আচ্ছা, তো আপনি এটা দিতে পারবেন, শুধু সরকারের হাতেই আছে। একটা প্রাইভেট ইউনিভার্সিটি একটা তৈরি করে দেখাচ্ছে কয় টাকা এটা পাওয়া যায়, এই জিনিস আমাদের হাতে আছে, 1 নম্বর। কিন্তু 2 নম্বর হচ্ছে সোলারের ব্যাপারটা যে কষ্টের কথা বললেন, যে এটা তো সব আমদানি, আমরা 10,000 মেগাওয়াটের কথা, কিন্তু বিশাল পরিকল্পনা। কিন্তু প্রশ্নটা হলো এই সব কিছু আমরা ইনভার্টার আমদানি, প্যানেল আমদানি, সব আমদানি করে আপনি কিন্তু সোলারের পরিকল্পনা করছেন, কিন্তু আপনি মনে করছেন এই আমদানি করেও অনেক কম দামে পাওয়া যাবে। কিন্তু আপনার যে এমপ্লয়মেন্ট জেনারেশন একটা বড় বিষয় আছে, যে আমরা কি প্যানেল ম্যানুফ্যাকচারিং করতে পারি? হ্যাঁ, এগুলো আপনি যখন এই 10,000 মেগাওয়াটের প্রসেসটা যখন শুরু হবে, তো হ্যাঁ পারি, এটা ব্যবসা চলে। তাহলে আমাদের তো ওই পরিকল্পনা করা প্রয়োজন। আমরা আমদানি নির্ভর করে, আমদানির উপর করে 10,000 মেগাওয়াট করব, সব কিছু আনবো, তাহলে এর ক্ষেত্রে যে আরেকটা যুক্ত করা প্রয়োজন, যে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনের সঙ্গে ইনবিল্ড। না, আমি বলি এটা ইনবিল্ড। এখানে পিভি প্যানেল যে ইজিলি, এটা বেরি হাইটেক না, এটা তৈরি করার কোনো ব্যাপার না, এটা তৈরি করার ব্যাপার না, এটা আপনি একমত হবেন অবশ্যই। তাহলে এটা যদি আমরা লোকালি তৈরি করি, যে এত মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা নিরূপণ করতেছি, আপনি সব বিদেশি সোলার প্যানেল উপর ডিপেন্ড করে, ইনভার্টার উপর ডিপেন্ড করে, তা আমরা এখানে নিজেরা তৈরি করার পরিকল্পনা কি করছি কিনা? প্রথমে বিষয়টা হচ্ছে যে আমরা আয়োজনে কিন্তু শেষ দিকে, হ্যাঁ, আপনি এখন একটা এনার্জি ট্রানজিশনে আছেন, আপনি চান বা না যান, গ্লোবালি আপনাকে এনার্জি ট্রানজিশনের মধ্যে আপনাকে যেতেই হবে, আপনাকে এই রিনিউয়েবল এনার্জির দিকে যেতেই হবে, এবং এই সোলারের মধ্য দিয়ে ব্যাপক এমপ্লয়মেন্টের সম্ভাবনা আছে। এবং আপনি যেটা বলছিলেন যে আগের যে ধারণা ছিল যে বিদ্যুৎ সোলার যখন থাকবে তখন বিদ্যুৎ, এখন স্টোরেজ সিস্টেম করে এটাকে স্টোরেজ সিস্টেম। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। একটু দুজনের কাছে একটু সংক্ষেপে 1 মিনিট করে একটু উত্তরগুলো নিতে চাই। সেটা হচ্ছে যে এই যেগুলো বললেন আপনারা, সেগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও যেমন রয়েছে, বাট স্বল্প মেয়াদিতেও আসতে হবে, যেটা সরকারকে মনোযোগ দিতে হবে। দুজনের কাছে একটু জানতে চাই, স্বল্প মেয়াদিও যদি ধরি, তাহলে পরামর্শের জায়গা থেকে কোন কোন ব্যাপারগুলো ওদের? প্রথম হচ্ছে সরকারকে ব্যয় সাশ্রয়ী হতে হবে। এই কারণে যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট অধিক ব্যয়ে বিদ্যুৎ উৎপাদন করে, ঠিক আছে, এগুলোর মধ্যে অনেক প্রাইভেট আছে, অনেক ব্যবসা আছে, এগুলোকে আগে বন্ধ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ব্যয়টা কমাতে হবে। আগে হচ্ছে ব্যয় কমানো, ব্যয় না কমালে আপনি কোনো কিছু চালাতে পারবেন না। আমদানি নির্ভরতা থেকে আমাদের চলে আসতে হবে, যে কোনো আমদানি থেকে আমাদের সব জাতীয় সক্ষমতা তৈরি করার চেষ্টা করতে হবে, আমাদের লোকবল তৈরি করতে হবে, কারণ আমাদের এমপ্লয়মেন্ট একটা বিরাট ফ্যাক্টর। এই যে রূপপুরে এত কিছু সময় সাপেক্ষ না, খুব সময় সাপেক্ষ না, অনেক জিনিস আছে, ওটারও আপনার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী করা যায়। আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এই পাওয়ার সিস্টেমে কিন্তু আমাদের একটা দক্ষ জনবল গত 50 বছরে তৈরি হচ্ছে। পৃথিবীর বহু দেশের পাওয়ার সিস্টেম বাংলাদেশের লোকেরা চালায়, পৃথিবীর বহু দেশের পাওয়ার সিস্টেম বাংলাদেশের লোকেরা চালায়। মিডল ইস্টের আপনি যাই দেখেন, মিডল ইস্টের পাওয়ার সিস্টেমের বহু লোক আমাদের এখানে কাজ করে। সুতরাং লোকবল আমাদের এখানে সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে চালাবে কে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা কি ফিজিক্সের লোক চালাবে, নাকি নিউক্লিয়ার ইঞ্জিনিয়াররা চালাবে, নাকি সিভিল ব্যুরোক্রেটরা চালাবে, সেইটা আগে আমাদের ডিসাইড করতে হবে। অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম, আপনার কাছে যাব। জি, পরামর্শের জায়গায়, যেহেতু আমরা আয়োজনে একেবারে শেষ পর্যায়ে, আমি একটাই বলবো যে আমার সহ-আলোচকের সাথে আমি অনেকটা একমত যে আমাদের দক্ষ ব্যবস্থাপনাটা হলো আর দুর্নীতি কমাতে হবে। কারণ পাওয়ার সেক্টরে যে আমদানির উপর ভিত্তি করে যে দুর্নীতি, এই দুর্নীতি চরম দুর্নীতি পর্যায়ে চলে গেছে। এটা যদি দুর্নীতি না ঠেকায়, তাহলে এই বিদ্যুৎ উৎপাদন খরচ সব জনগণকে ভোগ করতে হবে, দেশকে ভোগ করতে হবে। তাহলে একটা হলো দক্ষ ব্যবস্থাপনা, আরেকটা হলো দুর্নীতি রোধ, আরেকটা হলো যে এই পিডিবিকে আমরা ফেলে রাখতেছি। পিডিবি কিন্তু অনেকটা বিশেষায়িত প্রতিষ্ঠান, তাদের কিন্তু টেকনোলজিক্যাল নো হাও এবং অভিজ্ঞ লোকজন আছে। এটা বারবার ভেঙে যে স্যারা করা বা অন্য পাওয়ার জেনারেশন অনেকগুলা করা, এটার ক্ষেত্রে কিন্তু অনেক খরচ বেড়ে যাচ্ছে। তো ওই খরচ কমাতে হলে কিন্তু কেন্দ্রীভূত করতে হবে, বিকেন্দ্রীকরণটা থেকে সরে আসতে হবে পাওয়ার জেনারেশনে। আরেকটা হলো বলবো যে আমাদের যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে আমদানি থেকে না যে আমাদের লোকালি কতটুকু সাপোর্ট দেওয়া যায়, পরিকল্পনা থেকে শুরু করে এবং ম্যানুফ্যাকচারিং সব জনবল দক্ষতা সবকিছু দক্ষ জনবল তৈরি করার থেকে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। একই সাথে জনাব শুভ কিবরিয়া, আপনাকেও অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে আমাদের মিট দ্য পিপল। দেখছিলেন চ্যানেল 24 এর পর্দায়। আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হব, অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। তখন ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।